নমস্কার। কলকাতা টেলিভিশনের শুভ উদ্বোধনের মুহূর্তে আমাদের সাদর সম্ভাষণ গ্রহণ করুন। কত অজানারে জানাইলে তুমি, কত জনে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আমাদের দেশের প্রথম টেলিভিশন নেটওয়ার্ক হল দূরদর্শন। দূরদর্শন তার রকমারি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বসার ঘরের এক কোণে এবং তারই সাথে আপামর বাঙালির মনে এক বিশেষ জায়গা তৈরি করে নিতে পেরেছে। ক্রিকেট বা ফুটবলের সরাসরি সম্প্রচার থেকে শুরু করে শিশু, কিশোর, এমনকি বৃদ্ধদের জন্যেও আছে তার কিছু না কিছু নিবেদন। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প থেকে কৃষি, তার বিচরণ অবাধ। অনেক কিছুরই শুরু তার হাত ধরেই। দেশের তথা রাজ্যের প্রথম চ্যানেল হবার সুবাদে অনেক কিছুই প্রথমে ঘটে দূরদর্শনে। টিভি তখন সাধারণের কাছে এক বিস্ময় বাক্স। রেডিওর গ্ল্যামারকে ছাপিয়ে টিভি হয়ে উঠল মানুষের দৈনন্দিন জীবনের এক অঙ্গ। মহাভারত থেকে ছুটি ছুটি, ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ থেকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, দুপুরের ছায়াছবি থেকে চিত্রহার, রাজনৈতিক তর্ক বিতর্ক থেকে সংবাদ, টেলিভিশন হয়ে উঠল এক নতুন মাধ্যম। তার রঙিন শামিয়ানার তলায় সকলের আনাগোনা। আজ প্রায় 50 বছর পেরিয়ে দূরদর্শন তথা তার পোশাকি নাম ডিডি বাংলা এখনো উপস্থিত বাংলার ঘরে ঘরে। দূরদর্শনের শুরুটা হয়েছিল 9ই আগস্ট 1975 সালে টালিগঞ্জ পাড়ার প্রায় পরিত্যক্ত রাধা স্টুডিওতে। শুরুর সময়টা মোটেই সহজ ছিল না। 1975 সালে বাংলা যখন নকশাল আন্দোলনের রক্তাক্ত অধ্যায় পেরিয়ে এমার্জেন্সির করাল গ্রাসে, চলছে গণমাধ্যমের ওপর কড়া নজরদারি। এমন থমথমে সময়তেই শুরু কলকাতা দূরদর্শনের পথ চলা। কিন্তু শুরুর শুরু বলতে যদি কিছু বোঝায় তাহলে বলতে হয় কলকাতায় টেলিভিশন চালুর সলতে পাকানো শুরু হয় 1974-এই। যেহেতু সম্পূর্ণ এক নতুন মাধ্যম, উপযুক্ত কর্মী বাছাই করে তাদের ট্রেনিংয়ের জন্য পাঠানো হলো পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। সেখান থেকে কিছু অভিজ্ঞ আধিকারিকদের আনা হলো কলকাতায়। কলকাতা দূরদর্শনের প্রথম ডিরেক্টর হিসেবে দিল্লি থেকে এলেন মীরা মজুমদার। এলেন আরও অনেকে। লক্ষ্য এক নতুন চ্যানেলের জন্ম দেওয়া, যদিও তখনই দূরদর্শন নামটা তাকে দেওয়া হয়নি। একটা সিঙ্গল লেআউট স্টুডিও আর ওবি ভ্যানের মাধ্যমে শুরু হলো সম্প্রচার। অবশ্য 9ই আগস্ট 1975-এর আগেই এক পরীক্ষামূলক সম্প্রচার হয় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের ইডেন গার্ডেন্স থেকে সরাসরি। কিন্তু একদম শুরুর দিনটার স্মৃতি অবশ্যই মনের মণিকোঠায় বিশেষ স্থান পায়। আমরা শুরুর সেই সুখ স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিলাম। 5, 4, 3, 2, 1। যিনি শুরুর দিনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, আমরা শুরু করলাম তাঁকে দিয়েই। নমস্কার। কলকাতা টেলিভিশনে আপনাদের স্বাগত জানাই। এই বলে
আজ থেকে 50 বছর আগে 1975 সালের 9ই আগস্ট আমি শুরু করেছিলাম কলকাতা টেলিভিশনের যাত্রা। আমি কলকাতার দূরদর্শন তখন হয়নি, কলকাতা টেলিভিশন, সেই টেলিভিশনের প্রথম ব্যাচের কর্মী। আমরা পুনা ফিল্ম ইনস্টিটিউটে ট্রেনিং নিয়ে এসে 3 মাস ধরে অনুষ্ঠান রেকর্ড করে অবশেষে 9ই আগস্ট 1975-এ আমাদের যাত্রা শুরু করলাম। আসলে প্রদীপ জ্বালার আগেও একটু সলতে পাকানো থাকে, কাজেই এই যে অনুষ্ঠান শুরু করা সেই সম্পর্কে দু একটা কথা বলি। আমি আসলে প্রোগ্রামের জন্যই বিশেষ করে সিলেক্টেড হয়েছিলাম। অনুষ্ঠান রেকর্ড করছি, আর 9 আগস্টের প্রোগ্রাম যারা করবেন তারা অনুষ্ঠান নির্বাচন করছেন। দিল্লি এবং বম্বে আমাদের আগে টেলিভিশন শুরু হয়েছিল, কিছু কর্মী এসেছিলেন আমাদের সাহায্য করতে। 9ই আগস্টের কিছুদিন আগে হঠাৎ খেয়াল হলো, আরে অনুষ্ঠান তো হচ্ছে, কিন্তু সংযোজনা, সমস্ত অনুষ্ঠানটিকে গাঁথবে কে? তখন খুব তাড়াতাড়ি একটা ছোটোখাটো ইন্টারভিউ নিয়ে আমাকে নির্বাচন করা হলো সেদিনের অ্যানাউন্সমেন্ট করবার জন্যে। আমি কলকাতার দূরদর্শনের মানে টেলিভিশনের প্রথম অ্যানাউন্সার। সেই দিনটার কথা খুব মনে পড়ে। শ্রাবণের মেঘলা আকাশ, কখনো বৃষ্টি কখনো মেঘ, তারই মধ্যে আমাদের শুরু হলো সন্ধেবেলায় ট্রান্সমিশন। কিন্তু এই ট্রান্সমিশন যে শুরু হলো তার আগে কেমন করে ট্রান্সমিশন হবে সেই নিয়ে অনেক আলোচনা। আমরা তখন একটা পরিবারের মতো। আমাদের ডিরেক্টর মীরা মজুমদার তিনি বললেন, টেলিভিশন এমন একটা মাধ্যম হতে যাচ্ছে যেটা একেবারে ঘরে ঢুকে পড়বে, আমাদের বাঙালির জীবনের একেবারে চেয়ার টেবিলে বসে আছে, সোফায় বসে সারা পরিবার বসে আছে, আর তাদের সামনে টেলিভিশন কথা বলছে, অনুষ্ঠান করছে। সুতরাং একেবারে ঘরের মেয়ের মতো সাজগোজ, ঘরের মেয়ের মতো কথাবার্তা, আর এই ক্যামেরার চোখের দিকে তাকিয়ে যেমন কথা বলছি, যেন আমার দর্শকদের চোখের দিকে তাকিয়ে আমি কথা বলবো, এই ছিল তার ভাবনা। সেই ভাবনাটি নিয়ে শুরু করলাম। সেদিন একেবারে লোকে লোকারণ্য, সব তাবড়ো তাবড়ো রাজনীতির মানুষ, শিল্পীরা টেলিভিশন স্টুডিও ছেয়ে আছে। আমার এখনো মনে আছে, বাংলাদেশ থেকে এসেছিলেন হামিদা আতিক, আরও অনেক শিল্পী। কলকাতায় রুমা গুহ ঠাকুর তার দল ক্যালকাটা কয়ার গান গাইলেন। লোকসঙ্গীত গেয়েছিলেন পূর্ণদাস বাউল। সবাই স্টুডিওর আলো করে বসে আছেন। আমাদের 3 ক্যামেরাম্যান, সাক্ষ্য সিংহধর, বনবিহারী পাহাড়ি, সুব্রত কর, আর আমাদের ধ্রুব মিত্র সেই এসে 3, 2, 1 কিউ। নমস্কার। কলকাতা টেলিভিশনের শুভ উদ্বোধনের মুহূর্তে আমাদের সাদর সম্ভাষণ গ্রহণ করুন। এর মধ্যে লাইভ নিউজ তরুণ চক্রবর্তী,
তরুণ চক্রবর্তী সেদিনে লাইভ নিউজ পড়লেন। আর কয়েকটি রেকর্ডেড অনুষ্ঠান ছিল, যেমন শুক্লা দাস করেছিলেন ক্যালকাটা ক্যালিডোস্কোপ, কলকাতার এদিক সেদিক নিয়ে। অভিজিৎ একটা অনুষ্ঠান বোধহয় করেছিলেন লোকেদের রিয়াকশন। এই ধরনের কিছু অনুষ্ঠান নিয়ে সেদিনের ট্রান্সমিশন শেষ হলো। ট্রান্সমিশন যখন শেষ হলো, সেই শ্রাবণের বর্ষা মুখর দিনে, সেই সময় আমি সেই অভিযানের পেছনে গিয়ে একবার দাঁড়ালাম মাথাটা উঁচু করে। মেঘ নেই, ভর্তি তারা, আকাশে তারা। আমার আজও মনে আছে, যেন আমাদের ডেকে বলছে, চড়ই বেতি এগিয়ে চলো। সেই হলো শুরু, যাত্রা শুরু। তারপর এই ঘরোয়া পরিবেশে সকাল থেকে রেকর্ডিং করছি, সন্ধেবেলায় গিয়ে আবার অ্যানাউন্সমেন্ট করছি। আসলে আমি দুটো কাজের জন্যেই সিলেক্টেড হয়েছিলাম। তো 1 বছর ধরে অ্যানাউন্সমেন্ট করতাম সন্ধেবেলায়, আর দিনের বেলায় প্রোগ্রামের প্রোডাকশন নিয়ে থাকতাম। শেষে 1 বছর পর আমাদের ডিরেক্টর মীরা মজুমদার বললেন, তোমার তো দেখছি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে মাতবরি করতেই বেশি ভালো লাগছে। প্রোগ্রাম অন্য লোকে প্রোগ্রামের শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট করবে, এই কাজটা কি তোমার ভালো লাগবে শেষ অবধি? আমিও ভেবে দেখলাম কাজটার মধ্যে তেমন কোনো ক্রিয়েটিভিটি আছে বলে আমার মনে হচ্ছে না। তাই 1 বছর পরে আমি ক্যামেরার পেছনে চলে গেলাম। আমাদের সময় যে অনুষ্ঠান হতো, মোটামুটি রেডিওর একটা ধাঁচা ছিল, বহুজন হিতায় বহুজন সুখায়, সকলের শিক্ষার জন্য এবং বিনোদনের জন্য অনুষ্ঠান প্রচার করা হতো। সেই প্রোগ্রাম সমস্ত বয়সের ছেলে মানুষের জন্য, শিক্ষামূলক অনুষ্ঠান এবং সমস্ত ধরনের অনুষ্ঠান। ছোটদের অনুষ্ঠান খুব পপুলার ছিল, শিক্ষামূলক অনুষ্ঠান খুব পপুলার ছিল, সুস্বাস্থ্য, সায়েন্স প্রোগ্রাম। আর এছাড়া বড় বড় মানুষদের ইন্টারভিউ, আমাদের থিয়েটার, যাত্রা, সেগুলো তো ছিলই। মনে পড়ে, এখন লোকে ভুলেই গেছে, আমাদেরই এক সহকর্মী, সে প্রয়াত হয়েছে, সুব্রত মুখার্জি, প্রথম কিন্তু সিরিয়াল শুরু করে মদন হাজির 13টি পার্টে। তারপরে অবশ্য যোচেন্দ্র শ্রীধর এসছিলেন, সে কথা সবাই উল্লেখ করে, কিন্তু দূরদর্শনে যে সিরিয়াল শুরু, সে কথা কিন্তু লোকে বলে না। অনন্যার ছোটদের প্রোগ্রামে এই চার মূর্তি, তারপর কত প্রোগ্রাম। আর ছোটরা, তখনকার ছোটরা যারা টেলিভিশনে প্রোগ্রাম করতে আসতো, তাদের অনেকেই এখন দিকপাল, কেউ ফিল্ম ডিরেক্টর, কেউ শিল্পী। নাচ গানের ব্যাপারেও দূরদর্শন পিছিয়ে ছিল না। লোকেরা বহুদিন ধরে ঘরে বসে গান শুনবে এবং সেই শিল্পীকে দেখবে, নাচ দেখবে, এটা তাদের স্বপ্ন ছিল। একসময় মনে আছে, আকাশবাণী যে ম্যাগাজিনটা বেরোতো, তাতে লেখা ছিল যে কোনোদিন হয়তো আঙুরবালার তরকারি কাটতে কাটতে আঙুরবালার গানও শুনবেন, আঙুরবালাকে দেখাও যাবে। প্রায় স্বপ্নের মতো ছিল, কিন্তু সেটা অনায়াসে হলো। তারপর ধীরে ধীরে আমাদের এরিয়া বাড়তে লাগলো, ট্রান্সমিশন আওয়ার বাড়তে লাগলো, আর সেই সঙ্গে প্রোগ্রামের বাইরে গিয়ে অনুষ্ঠান করাও বাড়তে লাগলো। যে কথা বলছিলাম, দর্শকদের কথা সব সময় মনে রাখতে বলতেন আমাদের ডিরেক্টর মীরা মজুমদার, এবং দর্শকরা কি চাইছেন সেই বুঝে অনুষ্ঠান করার দিকে ঝোঁক ছিল তার। তাই জন্য দর্শকের দরবারে অনুষ্ঠানে আমি প্রোগ্রামটি প্রডিউস করতাম, আর পঙ্কজ উপস্থাপনা করতাম। ভালো লাগলে উচ্ছ্বসিত প্রশংসা, ভালো না লাগলে অনুযোগ। আর এই সিনেমা চাই, সেই সিনেমা চাই, এই ধরনের অনুষ্ঠান চাই। আমরা সমস্ত
অন্য অন্য প্রডিউসারের কাছে সেগুলো পৌঁছে দিতাম, তারা করবার চেষ্টা করতেন, যেটা করতে পারতেন না সেটাও অকাতরে বলতেন যে এটা করা সম্ভব নয়। বিশেষ করে ফিল্ম, আমাদের তো মনে আছে সেই সূর্যগ্রহণের দিন যেদিন পথের পাঁচালী দেখানো হলো, কলকাতা তখন প্রায় শুনশান রাস্তাঘাট, লোকে ভাবতেই পারে না। এরকম কত ঘটনাই না ঘটেছে যে কলকাতাকে স্তব্ধ করে দিয়ে টেলিভিশনের অনুষ্ঠান হয়েছে। তারপরে খবর এলো, যখন খবরের ইলেকশন শুরু হলো তখন আমাদের দূরদর্শনের ইলেকশনের কাভারেজ একমাত্র, তখন তো সবই একমাত্র, সুতরাং সেই কাভারেজ নিয়ে কি উত্তেজনা, সব ব্যাপারেই সকলে আছে। যারা প্রোগ্রাম করছে তারা খেলা অনুষ্ঠানও প্রডিউস করছে, ভোটের ইলেকশনের সঙ্গেও যুক্ত রয়েছে, সব কিছুই তারা রয়েছে। যতদিন না কমার্শিয়াল টেলিভিশন এসেছে, দূরদর্শন তো একমেবা দ্বিতীয়াম, এবং সমস্ত শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, অভিনেতা সকলেই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আর অডিও ভিজুয়াল অনুষ্ঠান তো তার একটা অদ্ভুত ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট বহুদিন পর্যন্ত ছিল। আমাদের যেখানে কাজ করতাম তার পেছনে এডিট শুটে যাওয়ার আগে একটা বিল্ডিং ছিল, এই আইনের প্যাঁচে সে বিল্ডিংটা ভাঙা যায়নি, একেবারে সাপখোপের বাসা। আমাদের মূল স্টুডিও থেকে বেরিয়ে ভিজতে ভিজতে এডিট শুটে যাওয়ার সময় ওই সাপের বাসায়, আর লোকে বলতো খুব ভূতের ভয় আছে ওই বিল্ডিংটায়। কী যে ভয় পেতাম, কত সময় এডিট করতে করতে রাত ভোর হয়ে গেছে, ভোরের দিকে ওইখানে পাস করতে গিয়ে রাম নাম জপতে জপতে বেরিয়ে গেলাম। আর আমাদের সামনে একটা দোতলা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের দোতলায় আমাদের যারা অ্যাকাউন্ট সেকশনে কাজ করতেন তাদের ঘরের পাশেই ছিল বাঙুর হাসপাতাল, আর তাদের ঘরে ওই মর্গের গায়ে তাদের ঘর, সেই মর্গের গন্ধ প্রতিদিন তারা ইনহেল করছে, তারা আর সেখানে কাজ করছে। আরেকটু এগিয়ে গেলেই কবরখানা, যখন তখন কান্নাকাটি, হেন তেনোর শব্দ, এর মধ্যেই আমাদের দিন চলেছে। আনন্দেই কাজ করেছি, এসব নিয়ে মাথাই ঘামাইনি। আমাদের শিল্পীরা খুব সাহায্য করতেন, শুধু নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী নয়, সাহিত্যিকরাও আমাদের খুব সাহায্য করতেন। আর আমাদের কাজই ছিল দিনের শেষে একবার যাদবপুরের ইউনিভার্সিটির প্রফেসরদের ফ্যাকাল্টিতে একটা ঢু দেওয়া, কিংবা রবীন্দ্র সদন একাডেমিতে ঢু দেওয়া, অর্থাৎ কালচারাল কি চলছে চারিদিকে, কালচারাল অবস্থাটা কি, তার থেকে কি আমরা সংগ্রহ করতে পারি, প্রতিদিন আমরা চেষ্টা করতাম সেগুলো জোগাড় করতে। যারা টেলিভিশনের আগের প্রজন্মের মানুষ, অর্থাৎ টেলিভিশন এলো যারা দেখলেন, আর যারা টেলিভিশন এসে গেছে তারপরে জন্মেছেন, দুটো প্রজন্ম একেবারেই আলাদা। যারা পুরনো প্রোগ্রাম এখনও মনে রেখেছেন তাদের মধ্যে অনেকেই আছেন হয়তো তারা 60 ঊর্ধ্ব, কিন্তু তারা টেলিভিশনই দেখেন, তারা অন্য অনুষ্ঠান দেখেন না। একটা অনুষ্ঠান করতে গিয়ে কতখানি শালীনতা বজায় রাখতে হবে, কতখানি আমরা বলবো যাতে মানুষ উত্তেজিত না হয়ে পড়ে, সেটা আমাদের সেই দায়িত্ব নিয়ে কাজ করতে হতো, যা হয়তো অনেক সময় আজকের এই যে যারা নতুন জেনারেশনের কমার্শিয়াল চ্যানেলসগুলো, তাদের সেই দায়িত্ববোধ হয়তো না রাখলেও চলে, কিন্তু আমরা এটা ভাবতেও পারতাম না। এইরকম আমাদের কিছু নীতি মেনে আমরা কাজ করতাম, যা মানুষের
সুখের জন্য, আনন্দের জন্য, শুধু তাই নয়, মানুষের শিক্ষার জন্য অনুষ্ঠান করা। একটা নতুন প্রজন্মকে তৈরি করেছে টেলিভিশন। তারপরে বদলে গেছে। টেলিভিশনের একটা সবথেকে কষ্টের, দুঃখের জিনিস যে আমাদের কোনো আর্কাইভ তেমন করে রাখা হলো না। সরকারি মতে একটা আর্কাইভ তৈরি হয়েছে বটে, কিন্তু সেখানে ঠিকমতো তার প্রিজার্ভেশন নেই, ঠিকমতো সময় তাকে এনে প্রডিউস করা নেই। বাইরের চ্যানেলগুলো কিন্তু এইসব ব্যাপারে অনেক বেশি তৎপর। আজকে যে চ্যানেল 15-20 বছর আগে শুরু হয়েছে, তারা একটা ঘটনা এই মুহূর্তে ঘটলে অনায়াসে চট করে সেই পুরনো 10 বছরের ঘটনাকে এনে উপস্থাপিত করতে পারে, যা কলকাতা দূরদর্শন বা দূরদর্শন পারে না। টেলিভিশন থেকে দূরদর্শন হয়েছে, ছোট বাড়ি থেকে বড় বাড়িতে গেছে। অনুষ্ঠান সেই একই ধরনের মান্ধাতা আমলের ফরম্যাটেই চলছে। আর দুঃখের বিষয়, পুরনো ফরম্যাটের যে টেপ, অর্থাৎ পুরনো যে অনুষ্ঠান, সেগুলো রাখার জন্য পুরনো মেশিনগুলোকে রাখা হয়নি। কিছু প্রোগ্রাম হয়তো এখন প্রিজার্ভ করার কথা ভাবা হচ্ছে, কিন্তু প্রথম যুগের প্রথম যে সমস্ত অনুষ্ঠান, সে টেপগুলো এখনও রয়েছে, কিন্তু যন্ত্রগুলো নেই। সেই যন্ত্রগুলো না থাকার ফলে সেগুলোকে আবার যে নতুন করে ফিরে দেখা, তার কোনো উপায় নেই। তাই আমরা আশা করব যে এখন যারা টেলিভিশনে কাজ করছেন, তারা এই টেলিভিশনের প্রিজার্ভেশনের দিকটা, সংগ্রহের দিকটা দেখেন। তারা নিজেদের মতো করে তারা যেন রেখে দেন, যা পরবর্তী প্রজন্মের কাছে একটা বিশেষ সম্পদ হয়ে উঠবে। যারা টেলিভিশনে কাজ করছেন এখন, তাদের সবাইকে আমার স্নেহ, ভালোবাসা। আর আমাদের সেই পুরনো দিনের দর্শক যারা রয়ে গেছেন, তাদেরকে জানাই আমার শ্রদ্ধা। সেই দিন এই সম্প্রচারের মূল দায়িত্বে যিনি ছিলেন, শুনে নেব তাঁর অভিজ্ঞতার কথা। সৌভাগ্যক্রমে দূরদর্শনে অনেক ব্যাপারেই আমাকে প্রথম সুযোগ দেওয়া হয়েছে, কারণ হয়তো আমি বয়সে সবার থেকে বড় ছিলাম, মানে অনুষ্ঠান নির্মাতাদের মধ্যে আর কি। যেরকম প্রথম রেকর্ডিং করার সুযোগ পেয়েছিলাম, তখনও ট্রান্সমিশন শুরু হয়নি। তার আগে আমরা যখন প্রোগ্রাম ব্যাংকিং করছি, তার জন্যে কিছু কিছু রেকর্ডিং হচ্ছে। সেই রেকর্ডিংয়ের প্রথম রেকর্ডিং যেটা হয়েছিল, সেটা তাপস সেনের একটা সাক্ষাৎকার। তাপস সেন মানে আমাদের যাকে আলোর জাদুকর বলা হয়, বিশেষ করে থিয়েটারের ক্ষেত্রে যার আলো বিখ্যাত হয়ে আছে সারা ভারতবর্ষে। সেই তাপস সেনের সাক্ষাৎকার নিয়েছিলেন কালীপ্রসাদ ঘোষ, যিনি ওরই একজন শিষ্য। বহুরূপী নাট্যগোষ্ঠীতে বহুদিন কাজ করেছেন। সেই কালীপ্রসাদ ইন্টারভিউ নিয়েছিলেন এবং রাধা ফিল্ম স্টুডিওর প্রথম রেকর্ডিং সেইটাই হয়। সেই কথা মনে আছে, বিশেষ করে মনে আছে এই জন্যে, সেই রেকর্ডিংয়ে প্রডিউসার, আমাদের বিখ্যাত প্রডিউসার অভিজিৎ দাশগুপ্ত তার ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছিলেন আমার অনুরোধে। কারণ তখনও ক্যামেরাম্যান সেরকম সংখ্যায় ছিল না, আমাদের একজন ছিলেন মাত্র, কিংবা মনে নেই আমার ঠিক। তা এবং অভিজিৎ দাশগুপ্ত একটা রঙিন জামা পরে এসেছিলেন। সেই জামাটা ওকে খুলতে বলেছিলাম, খুলে একজন ট্যালেন্টের গায়ে দিতে বলেছিলাম, কারণ তখন ওই সমস্ত ছিল না যে সাদা জামা পরে এলে হবে না, এরকম সব নানা রকম ইয়ে ছিল, বিধিনিষেধ ছিল। তো সেই জামাটা তাকে পরতে দিয়েছিলাম।
আরেকটা প্রথম হচ্ছে যে প্রথম যে ট্রান্সমিশনটা হয় 9ই আগস্ট 1975, তার ওটাকে বলা হতো অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ বললেই কীরকম অফিস মনে হয়, তা না, ওটা অন্যরকম নাম দিলেই ভালো হতো, কিন্তু যাই হোক অফিসার ইনচার্জ ছিলাম। তার মানে ট্রান্সমিশনের প্রোগ্রাম সাইডে যে চার্জে, আর টেকনিক্যাল সাইডে যিনি থাকতেন তার নাম হচ্ছে টেকনিক্যাল ডিরেক্টর। তো আমি প্রোগ্রাম সাইডের দায়িত্বে ছিলাম। তা সেদিনকে খুব এক্সাইটমেন্ট সবার মধ্যেই, কারণ প্রথম টেলিভিশন চালু হচ্ছে কলকাতায়, এবং সেইটার জন্যে এসছেন মান্যগণ্য অতিথিরা, স্টুডিওতে বসে আছেন, এবং বাইরে মানুষও নিশ্চয়ই আগ্রহ অপেক্ষা করছে টেলিভিশন প্রোগ্রাম দেখতে। সুতরাং আমাদের খুব সাবধানতার সঙ্গে, আর আমাদেরও খুব কি বলবো ভয় করছে, কারণ যদি ভুলচুক হয়ে যায়, হতেই পারে, ভুলচুক যদি হয়ে যায় তাহলে সেটা আমাদের বদনাম হবে। কিন্তু আমার মনে হয় যে ভালোভাবেই উতরেছিল সেদিনকার প্রোগ্রাম। এবং আমার যিনি সহকারী ছিলেন প্যানেলে বসে, তিনি হচ্ছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিনি সম্প্রতি দূরদর্শন থেকে রিটায়ার করেছেন ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে। আমার সব সঙ্গী সাথীরা খুব মান্যগণ্য লোক ছিলেন টেলিভিশনের, সুতরাং সেদিক থেকে আমি খুব গর্ববোধ করি। আর আমরা একটা টিমও একটা আমাদের খুব ভালো ছিল। শুধু যখন করেছিলাম রাধা ফিল্ম স্টুডিওতে, তখন যারা যারা কাজ করছিল আমার থেকে সবাই বয়সে কম, ছোট, কিন্তু সবার মধ্যে একটা টিম স্পিরিট খুব ভালো ছিল। সবাই ভালো করব, কাজ করব, তার জন্য পরিশ্রম করা, তার জন্য যে প্রস্তুতি নেওয়া, সেই ব্যাপারটা আমাদের মধ্যে ছিল, যার জন্যে প্রোগ্রামগুলোর মধ্যে সেই তার ছাপটা খুঁজে পাওয়া যেত যে না, এরা সিরিয়াস, দে মিন সিরিয়াস বিজনেস। তো সেদিনকার প্রোগ্রাম ভালোই হয়েছিল যতদূর আমরা রিপোর্ট পেয়েছি, এবং যে আলোচনা সমালোচনা যেগুলো এসছে পরে, সেখানে অন্যদের অনেক প্রোগ্রাম ছিল। আমার খালি মনে পড়ছে যে আমার একটা ছোট 17 মিনিটের প্রোগ্রাম ছিল সেদিনকে। এই 17 মিনিটের প্রোগ্রাম মানে মীরা মজুমদার, যিনি আমাদের ডিরেক্টর ছিলেন, যিনি আমাদের শুধুমাত্র মানে অফিসিয়ালি আমাদের ডিরেক্টর ছিলেন তা নয়, উনি কিন্তু আমাদের ভীষণই কি বলবো একজন গার্জিয়ান মতন ছিলেন। আমরা মীরা দি বলে ডাকতাম, কোনো ডিরেক্টরকে ওই রকমভাবে ডাকাটা ঠিক কিনা জানি না, কিন্তু আমরা ডাকতাম এবং মীরা দিও সেটা মেনে নিতেন। যাই হোক, তো মীরা দি বলেছিলেন যে আমাদের যে প্রোগ্রামগুলো হবে তার মধ্যে যেন বাংলা সংস্কৃতির যে বিশেষ দিকগুলো সেইগুলো যেন স্থান পায়, সেগুলো যেন প্রতিফলিত হয় প্রথম দিনের প্রোগ্রামে, টুকরো টুকরো করে বললেও। তা আমাকে বলেছিলেন, তুমি থিয়েটার নাট্য প্রযোজক, তুমি নাটক না হোক অন্তত বাংলার যে ট্র্যাডিশনাল যে থিয়েটার মিডিয়ামে বলা চলে যাত্রা নাটক রয়েছে, সেই যাত্রা থেকে তুমি কিছুটা অংশ নিয়ে একটা অনুষ্ঠান করো। বলে দাও না চিঠিতে কি লেখা আছে? চিঠিতে রাজা লিখছেন যে আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি, আমার জন্য তোমার ওই মুড়ি মুড়কির ভোগ তৈরি রেখো। তা আমি করেছিলাম নট্য কোম্পানির একটা যাত্রার খানিকটা অংশ, সেটার নাম হচ্ছে আঁধারের মুসাফির। নট্য কোম্পানি যারা বিখ্যাত যাত্রা দল তখনকার, 1 নম্বর যাত্রা দল, এবং বীণা দাশগুপ্ত, অরুণ দাশগুপ্ত, এরা ছিলেন ওই যাত্রা দলের সঙ্গে যুক্ত শিল্পী হিসেবে। এবং সেখানে আমরা করেছিলাম আঁধারের মুসাফির বলে একটা 17 মিনিটের যাত্রার অংশ বিশেষ। এই আমার কথা আমি বলতে পারি, অন্য প্রডিউসাররা তারা কী কী করেছিলেন, তাদের কী কী প্রোগ্রাম গিয়েছিল আমার ততটা মনে নেই এখনো, অনেক দিন আগের ব্যাপার। আমি সব শেষে এটা বলবো যে আমরা যে দূরদর্শন, মানে তখন ছিল টেলিভিশন সেন্টার কলকাতা, দূরদর্শন নাম ছিল না, যেটা গড়ে তোলার চেষ্টা করেছিলাম তখন সেই সময়, সেটা অনেক দূর এগিয়েছে। তার সঙ্গে তখন যারা সহকর্মী হিসেবে আমার সঙ্গে যুক্ত ছিলেন এবং
যারা আমাদের পরিচালন ইয়েতে ছিলেন, দূরদর্শন পরিচালনার কাজে ছিলেন আমাদের সঙ্গে, তাদেরকে এবং পরবর্তীকালে যারা কাজ করেছেন, দূরদর্শনকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের সবাইকে এই উপলক্ষে, এই 50 বছর পূর্তি উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি খুব একটা অনুষ্ঠান দেখি না ঠিকই, কিন্তু মনে হয় যে হ্যাঁ, কাজটা এগিয়ে চলেছে, সেটাই সবচেয়ে বড় কথা। হরিকরকম্বা, টেনিদা, স্পোর্টস প্রোডাকশন বা বিখ্যাত বাঘ, খৈরির ওপর বানানো তথ্যচিত্র, এইসব দুর্দান্ত অনুষ্ঠানগুলির নির্মাতাদের অন্যতম ছিলেন যাঁরা, শোনালেন তাঁদের অভিজ্ঞতা। Remember 9th of August? ইয়েস, হ্যাঁ মনে আছে তো। 1975. উনি বাবা অতদিন আগে, ঠিক আছে। 9th of August you were with Vivasta. Production assistant in the panel. In the van. Right. In the van. Yeah. কারণ তখন একটাই ভ্যান ছিল, সেই ভ্যান থেকে দিনের বেলা রেকর্ডিং হতো এবং রাত্রেবেলা ট্রান্সমিশন হতো। Yes. স্টুডিও ছিল না, পিসিআর ছিল না, কিছুই ছিল না। আমি আর ইন্দ্রজিৎ লাহিড়ী, আজকে নেই, আমরা দুজন ছিলাম নিউজ প্রডিউসার। অফিসিয়ালি ইন্দ্রজিৎ ওয়াজ দ্য বাংলা নিউজ প্রডিউসার, আমি ইংরেজি নিউজ প্রডিউসার। কিন্তু আমরা সুইচ করে নিয়েছিলাম, কারণ ইন্দ্রজিৎ একটু বাংলা পড়তে ওর অসুবিধা হতো। তো হি ইউজ টু প্রডিউস দি ইংলিশ বুলেটিন, আমি বাংলা বুলেটিনটা প্রডিউস করতাম। আর সেই সময় আমাদের দুজনকেই বেরোতে হতো সকালে অ্যাজ রিপোর্টার, বিকেলে এসে প্রডিউসার। তো 9th of August তরুণ চক্রবর্তী ওয়াজ দ্য নিউজ কাস্টার। তরুণকে আমি নিয়ে গেলাম এডিটিং রুমে, মৃন্ময় চক্রবর্তী ওয়াজ দ্য এডিটর। মৃন্ময়কে পুরো নিউজ ক্লিপিংসগুলো দেখানো হলো, দেখে বলা হলো এখানে হচ্ছে পজ, এখানে হচ্ছে স্পিডে পড়বে, এখানে আসতে পড়বে। ধ্রুব মিত্রকে ডেকে বলা হলো, ধ্রুব তুই বুঝিয়ে দে। ধ্রুব বললে এটা হচ্ছে স্ট্রেচ, এটা হচ্ছে স্পিড আপ, এসব পুরো বুঝিয়ে দেওয়া হলো। এবার সেদিন স্টুডিওটা একটু অন্যরকম, একটা স্টুডিওতেই লাইভ সবাই বসে রয়েছে, তোর মনে আছে তো? সবাই বসে রয়েছে, ইনক্লুডিং দ্য মন্ত্রী, ইনক্লুডিং টু মন্ত্রীস, না থ্রি মন্ত্রীস, ইনক্লুডিং 3 মন্ত্রীস। তো যাই হোক, বসে রয়েছে। তো সেইখানে তরুণকে কিউ করা হলো নিউজ পড়ার জন্য। তখন নিউজ শুরু হতো একটা ক্যাপশন দিয়ে, মনটা ফোন ছিল না, একটা ক্যাপশন, তার সঙ্গে 1/4 ইঞ্চ টেপ থেকে বাজানো হতো সিগনেচার টিউনটা। টেপ থেকে বাড়াতে সব কমান্ড আলাদা বানিয়ে তারপরে আসা হতো লাইভ ক্যামেরাতে। তরুণ অত্যন্ত সিজনড, অত্যন্ত ভালো নিউজ কাস্টার, কিন্তু মানুষ নার্ভাস হয়ে গেলে কি করে এবং নার্ভাসনেস থেকে কি হতে পারে সেদিন সেটা বুঝেছিলাম। ও এই যে মাথা নিচু করে নিউজটা পড়তে শুরু করলো, আর মাথাটা তুললো না। এবং ধ্রুব মিত্র ফ্লোর ম্যানেজার, সেই ফ্লোর ম্যানেজার ও পা ধরে টানছে, হাত ধরে টানছে, সিগন্যাল দিচ্ছে, কাগজ টেনে নিচ্ছে, কোনো কিছু নেই। আমি প্যানেল থেকে চিৎকার করে যাচ্ছি। আমার পেছনে তখন আমাদের অ্যাসোসিয়েশন ডাইরেক্টর ছিলেন শিপ্রাদি। শিপ্রাদিও নিউজ প্রডিউসার ছিলেন এককালে। উনিও পেছন থেকে চিৎকার করে যাচ্ছে, ফ্লোর ম্যানেজার থামাওকে থামাওকে থামাওকে। কে কার কথা শোনে? কেউ কার কথা শুনছে না। ও ঝড়ের বেগে পড়ে 4.5 না 5 মিনিটে নিউজ শেষ করে দিল। এইবার আমি যখন নিউজ শেষ পড়ছে, তখন আমি বিভাসদাকে বলছি, বিভাসদা তার আগেই ওকে চিৎকার করছে, ফিলার রেডি কর, ফিলার রেডি কর। ফিলার রেডি হচ্ছে। আমি ভ্যান থেকে নেমে সেদিন ভেবেছিলাম আজকে তরুণকে গলা টিপে মেরে ফেলব। আমি তখন যেটা ছিল, স্টুডিও থেকে বেরিয়েই বাঁ দিকে ছিল ডিউটি রুমটা আর ডান দিকে ছিল নিউজ রুম, ওই রাধা ফিল্ম স্টুডিওতে। বেরিয়ে দেখি হাত জোর করে তরুণ দাঁড়িয়ে রয়েছে। আর কোনোদিনও হবে না, সত্যি কথা বলতে আর কোনোদিনও হয়নি। হি ওয়াজ ভেরি গুড নিউজ কাস্টার। নার্ভাস হয়ে সেদিন ওই ব্যাপারটা হয়ে গিয়েছিল। নার্ভাস হয়ে গেলে মানুষের কি হয় তার অনেক ঘটনা আছে, সেটা আজকে না। আমি ক্যাপশন বললি যে ক্যাপশন দিয়ে শুরু, দূরদর্শন কলকাতা তখন প্রায় ক্যাপশন সব, সরি ফর দ্য ইন্টারাপশন, বিঘ্ন ঘটায় দুঃখিত।
তারপরেতে সরি ফর দ্য ব্রেক। তো আর গৌতম ভৌমিক আমাদের যে আর্টিস্ট, কত রকমের ওর কাছে বোধহয় কালেকশন থাকা উচিত, যে কত রকমের সরি ফর দ্য ব্রেক, এইভাবে ব্রেক হচ্ছে, কখনো হাত ভেঙে যাচ্ছে, কখনো উপর থেকে লাইট ভেঙে পড়ছে, এইসব ধরনের। সো ক্যাপশন, উই ওয়ার নোন অ্যাজ দ্য ক্যাপশন। দুটোর নাম ছিল কলকাতা স্টেশনের। একটা হচ্ছে দি ওবি স্টেশন অফ ইন্ডিয়া। কেন না, আমরা ওবি ভ্যান থেকে সব, আমাদের পিসিআর নেই, আমরা ওবি ভ্যান থেকে করি, কাজে আমরা ওবি স্টেশন। এক একবার কোনো প্রডিউসারকে, লেট মি টেল ইউ, এবং রানাদা সেটা খুব ভালো করে জানে, অভিজিৎ দাস খুব ভালো করে জানে, আমি তো খুব বেশি রকম, যে একটা কমান্ড যদি চেঞ্জ করতে হতো বা কিছু যদি স্টুডিওর মধ্যে চেঞ্জ করতে হতো, সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে এসে ওখানে ঢুকে স্টুডিওর মধ্যে ঢুকে ফ্লো ম্যানেজারকে হিল করে তারপরে কোনো চেঞ্জ করা যেত। সে এক মানে খুব করুণ ব্যাপার আর কি আমাদের, বল। তখন আমার তো একটা আর কি অ্যাম্বিশন আর কি আমার, যে আমি রানাদার অ্যাসিস্ট্যান্ট হব, সেটা আমার খুব একটা দারুণ ভালো জায়গা। তো মিস্টার গার্গ এলেন, সতীশ গার্গ, এনার কথা না বললে প্রথম দিনের প্রথম দূরদর্শন কলকাতার কথা কিছুই বলা হয় না, কেননা উনি মেরাদি ছিলেন অফকোর্স স্টেশন হেড, কিন্তু সতীশ গার্গ মানে টিভি স্বপ্ন দেখতেন, টিভি অসম্ভব কাজের, এবং উনি মানে আমাদের টিচারও ছিলেন। তো মিস্টার গার্গ বললেন যে অনন্যা তুমি ইন্ডিপেন্ডেন্টলি চিলড্রেন্স প্রোগ্রাম দেখবে। আমি তো তখন রানাদার পাশে বসে আসি, না আমি তো তোর অ্যাসিস্ট্যান্ট হব রে। আর রানাদা আমাকে খেকিয়ে দিয়ে বললো যে ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছিস, নিয়ে নে। সো আমাদের ফেলো ফিলিংসগুলো এরকম ধরনের ছিল আর কি, খুব মনে আছে। আমার একটা ঘটনা মনে পড়ছে, তখন ফিল্ম ক্যামেরা ছিল, তখন তো সব ভিডিও আসেনি, 16mm ফিল্ম ক্যামেরা ছিল। কলকাতায় টেনিস হচ্ছে, এবং সেদিন ইন্ডিয়া ফাইনালে উঠেছে। আমার অত ডিটেলসে মনে নেই, বয়স হয়ে গেছে, আজকাল ভুলে যাই সব কিছু। ফাইনাল ছিল বিজয় অমৃতরাজ, বিজয় অমৃতরাজ, বিজয় অমৃতরাজ জিতেছে। এবং আমাদের কাভারেজ করার পরে ইডেন গার্ডেন্স থেকে কলকাতা টেলিভিশন সেন্টারে আসা, তারপরে 40 মিনিট থেকে 45 মিনিট লাগতো ফিল্ম প্রসেসিং হতে। ইন দ্য মিন টাইম সাউন্ড ট্রান্সফার হতো 16mm সেট ম্যাগে, তারপরে এডিটিংয়ে করে, তারপরে টেলিকাস্ট। যেটা হয়েছিল সেটা হচ্ছে, মাইন্ড ইউ তখন কিন্তু ভ্যান থেকেই হচ্ছে সব কিছু। সেটা করে আমি আর বিশ্বনাথ দাস ছিলাম। বিশ্বনাথদাকে বললাম তুমি চলে যাও বাড়ি, আই উইল ম্যানেজ, ডোন্ট ওয়ারি। মৃন্ময় আবার ওটার এডিটার, এডিটিং করতে গেছি। 9:30 টেলিকাস্ট হবে, মানে ট্রান্সমিশন 9:30 শেষ হবে, তারপরে এক্সটেন্ডেড ট্রান্সমিশন চলবে, এটা দেখানো হবে। নরেশ কুমার ইজ আ প্রেজেন্টার। আমি নরেশ কুমারকে বললাম ইউ প্লিজ কন্টিনিউ, কারণ আমার হাতে কিছু মেটেরিয়াল নেই, কারণ ফিল্ম প্রসেসিংই হয়নি তখন। ইউ প্লিজ কন্টিনিউ। আমি ওকে ক্যামেরায় ধরে আমি দৌড় মেরেছি প্রসেসিংয়ে। আমাদের ওখানে রবিন ছিল, রবিন প্রসেসর, আমি রবিন কত তাড়াতাড়ি দিতে পারবি? আর 10 মিনিট। 10 মিনিট পরে এনে হরর করে, যেটা হয় একটা ব্লিপ থাকে 4টে ফ্রেমের, আর 4টে ফ্রেমে সেটা সিঙ্ক করে, তারপর আর কিছু দেখা নেই, টেনে নাও একদম 400 ফিট পরে কেটে দাও। 400 ফিট নিয়ে দৌড়েছি আমি টেলিসিনেতে। টেলিসিনেতে দিয়ে এবার আমাকে ভ্যানে ঢুকতে হবে। ভ্যানের দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে, আর খুলছে না। এবং আমাদেরই সঙ্গে ছিল আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর এস হরি বলে, অসাধারণ একজন টেকনিক্যাল ডাইরেক্টর, ওরকম ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। এস হরি আমায় বলছে ট্রাই অ্যান্ড ব্রেক দ্য লক। আমি চেষ্টা করছি, ঝুলে পড়েছি, কিছুতেই খুলছে না। ভ্যানের পেছনে একটা 2 টনের এসি ছিল লাগানো, ওর ভেতর থেকে এসিটাকে টেনে বার করলো খুলে, ওই এসির ভেতর দিয়ে আমাকে টেনে তুললো ভ্যানে, এবং সেই তুলে এসে সেই প্রোডাকশন হলো। সেই প্রোডাকশন চললো কতক্ষণ? 9 মিনিট।
তারপরে আবার নরেশ কুমার, কারণ আবার দৌড়াতে হচ্ছে আমাকে কিনতে হবে, নেক্সট 400 রোল যদি এইটা হয়ে থাকে, অ্যান্ড দ্যাটস হাউ উই কন্টিনিউড। তখন এই জিনিসটা হতো, এবং এই ধরনের প্রেজেন্টার আমাদের ছিল নরেশ কুমারের মতন, যারা ঘন্টার পর ঘন্টা দে কুড কিপ দি অডিয়েন্স এনগ্রসড। কারণ উনি নিজে টেনিসের বিশেষজ্ঞ, নিজে উইম্বলডন খেলেছেন, সুতরাং ওর পক্ষে অ্যানেকডোট এটা দিয়ে বলাটা খুব সহজ। হি কেপ্ট তারপরে আমাকে বলছে, শেষ হয়ে গেছে, বেরোচ্ছি তখন রাত 11:30, আমাকে বলছে ইউ টোল্ড মি এ লাই। ইয়েস, ডেলিবারেটলি। তো এরকম অনেক ঘটনা আছে। সেপম্যাগ যখন বলছিস একটা কথা, সেটা আই থিঙ্ক দর্শকদের ইন্টারেস্টিং লাগতে পারে, আজকাল তো হয় না। তখন তো আমরা কাজ করছি রিভার্সাল ফিল্ম, রাইট? রিভার্সাল ফিল্ম আলাদা চলছে, সেপম্যাগ মানে সেপারেট ম্যাগনেটিক ট্র্যাক, সেটা আলাদা, দুটোকে এডিট তো একসঙ্গে করা হয়েছে, কিন্তু টেলিসিনেতে তো বসানো হলো পাশাপাশি। এখনকার আইদার যারা কর্মী বা যারা দর্শক কেউই জানবে না এসব ব্যাপার, যে বাই চান্স যদি ম্যাগনেটিক ট্র্যাকটা স্লিপ করে গেল, ঠোঁট মিলছে না, তখন সে বলে যাচ্ছে, তার পেছনে হয়তো 6 ফ্রেম পেছনে তার সাউন্ড আসছে, এইসব গুলো আমাদের মানে ডেলি ছিল হেডেক্স। আর একটা কথা, একজনের কথা আমি বলতে চাই, সঞ্জিত সেন শর্মা আমাদের সিনিক ডিজাইনার ছিলেন, উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করতেন টালিগঞ্জে, খুব ভালো, কিন্তু মুডটা ভালো হলে উনি সব কিছু করে দেবেন। যেমনি ফর রানাদা, ফর মি, আমি ওনার খুব ফেভারিট ছিল বেটে খাটো বলে। আর মুড খারাপ হলে যা কিছু হতে পারে। তা আমাদের একজন খুব, উনি আর নেই, জগন্নাথ মুখার্জি, মিউজিক প্রডিউসার, দিল্লি থেকে এসছেন, প্রডিউসার গ্রেড 1, সবসময় স্যুট টাই ফাই পরে আসতেন, আমরা তো হ্যাঁ করছি সব, তার মধ্যে উনি স্যুট পরে আসতেন। আর জগন্নাথদা হঠাৎ শখ হলো, জগন্নাথদা বললেন যে আমি স্টুডিওর মধ্যে একটা, উনি মিউজিক প্রডিউসার ছিলেন না রে, আর বললেন যে আমি স্টুডিওর মধ্যে একটা গ্রামীণ পরিবেশ চাই, এবং গোয়াল থাকবে, জ্যান্ত গরু থাকবে। শুনে গেছে খোঁচে, ভীষণ রেগে গেছে। তারপরেতে হলো, ঠিক আছে, সেট ভালো করে দিল, তারপরেতে গরু পাওয়া গেল না, তখন একটা ষাঁড় ধরে নিয়ে এসেছি। তার ষাঁড়টা স্টুডিওর মধ্যে ঢুকে ভীষণ উত্তেজিত হয়ে গেছে, লাইট ফাইট রেখে দাপাদাপি করছে, শিং দেখে কেউ ওদিকে যেতে সাহস করছে না। তখন কল্যাণ ব্যানার্জি বলে আমাদের একজন ফ্লোর অ্যাসিস্ট্যান্ট ছিল, রোগা পাতলা একদম, সে কল্যাণদা দৌড়ে, সঞ্জিতদাকে ওই কোনো রকম ম্যানেজ করতে পারতো। সঞ্জিতদা তো রেগে খাই একেবারে, তো সঞ্জিতদা ষাঁড়টা ভীষণ দাপাদাপি করছে, জল খাইয়ে দে একটু। তখন কল্যাণ ব্যানার্জি 1 গ্লাস জল নিয়ে ষাঁড়টার কাছে গেল। তারপরে তো সঞ্জিতদা পেছনে ছিলেন, তাকে এক গাদা গালাগাল দিয়ে 1 বালতি জল রেখেছে ষাঁড়ের সামনে, ষাঁড়টা জল খেয়েই না 1 গাদা গোবর দিয়েছিল। এটা আমার মনে আছে। সঞ্জিতদা অসম্ভব ভালো সেট করতে পারতেন, সেকেন্ড ফ্লোর করেছেন, মানে ওই স্টুডিও, এই স্টুডিও আপনাদের এখনকার স্টুডিওর মধ্যেই সেকেন্ড ফ্লোর, দুটো ইয়ে। আমি তোমার তো আবার সব কিছু ইংরেজি চাই, কেন আমি ইংরেজি বেশি বলতাম, সেই কারণে আমার বদনাম ছিল। রানাদাও যথেষ্ট পরিমাণে ইংরেজি বলতো, ওর বদনাম ছিল না, কেননা ও ম্যানেজ করতো। সো এরকম আর কি। সো তাই বলছি যে সঞ্জিতদার কথা অফকোর্স মনে হয়, সতীশ গার্গের কথা মনে হয়, এগ্রিকালচার প্রডিউসার ছিলেন সুভাষ রায় ঘটক, আর খুব ভালো এগ্রিকালচার প্রডিউসার ছিলেন সলিল দাশগুপ্ত। আমি সলিলদা খুব অ্যাডভেঞ্চারও করতেন, দারুণ সব, ইচ ইন ইজ ওন ফিল্ড, একেবারে স্পেশাল। জ্যোতিকা দত্ত, মাস্টন্ট ফরগেট হার, মহিলাদের ইন্দ্রাণী, তারপরে এনারা সব, এনাদের কথা আজকে উই শুড মেনশন, স্পেশালি জ্যোতিকা দি অ্যান্ড ইন্দ্রাণী দি, কারণ এরা সবাই ফার্স্ট ব্যাচে, তাই না, ফার্স্ট ডেতে সবাই ছিল। আমি সঞ্জিতদার কথায় বলি, সঞ্জিতদার যদি মুড হতো তাহলে কি করতে পারতো ভাবা যায় না।
আমি দুটো পার্টিকুলার প্রোগ্রামের কথা বলছি, সেটা দুটি রাধা ফিল্ম স্টুডিওতে, ছোট স্টুডিও সেখান থেকে। একটা হচ্ছে রুনা লায়লা, একটা হচ্ছে উষা উত্থুপ। রুনা লায়লার রেকর্ডিং হচ্ছে রাত 2টো থেকে রেকর্ডিং হচ্ছে। আর রুনা লায়লা সঙ্গে তার বডিগার্ড রাইফেল নিয়ে পিসিআর পেছনে দাঁড়িয়ে রয়েছে, 4 জন রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত একটা, যাই হোক, রাত 2টার সময় 6টা গান, 6টা ডিফারেন্ট সেট। এবং সেটায় আমি বলবো ইঞ্জিনিয়ারিংয়ে ছিল ইন্দ্রাশিস আদক বলে একজন অডিওতে ছিল, শিবেন ছিল লাইটে, শিবেন একেবারে ব্রিলিয়েন্ট অ্যাবসলিউটলি। চিনু ছিল ভিটিআরে। তখন ভিটিআরে এডিটিং হতো না, তখন 2 ইঞ্চ টেপে এডিটিং হতো না। ও বলো ডোন্ট ওয়ারি, তুমি আলাদা আলাদা করে রেকর্ডিং করে, আই উইল এডিট ফর ইউ, জুড়ে দেবো, কেউ ধরতে পারবে না। এই ধরনের মানে একটা টোটাল কোঅপারেশন, যেখানে ইঞ্জিনিয়ার, আমি প্রোডাকশন ছিল না, সবাই একসঙ্গে কাজ করতো। এইটাই আমি বলার চেষ্টা করছি। তখন একটা অদ্ভুত ইউনিটি ছিল। উষা উত্থুপের প্রোগ্রাম করব, 7টা গান গাইবে, 7টা ডিফারেন্ট সেট হবে এবং সেটা ফোল্ড ব্যাকে হবে। উনি লিপসিঙ্ক দেবেন, প্রথম লিপসিঙ্ক। সেই গানটা রেকর্ডিং করে এসছে, শিবেন তখন ভিএম করবে। আমি আর শিবেন আমার ঘরে বসে ক্যামেরার ফ্লোর প্ল্যান নিয়ে আমরা প্রত্যেকটা গানের কাটিং, কোথায় কি হবে, কোথায় ডিসলভ হবে, কোথায় পুরো প্ল্যান করে প্র্যাকটিস করে আমরা করলাম। সেই সময় কতগুলো অসম্ভবকে আমরা সম্ভব করেছিলাম, যেগুলো অসম্ভব করা সম্ভবই ছিল না। যেমন আমি একটা বলছি, খৈরি বলে একটা প্রোগ্রাম করেছিলাম আমি। সেটা গিয়ে ওই খৈরি বাঘ ছিল, তার অনেক ঘটনা আছে। উড়িষ্যাতে গিয়ে শুটিং হবে। আমরা এখান থেকে যে গাড়ি, আইটিডিসি গাড়ি দিয়েছিল, যে গাড়ি নিয়ে গেলাম, সেই ড্রাইভার পালিয়ে গেল জঙ্গলের ভেতরে। আমরা গাড়ি পালিয়ে গেল, ভয়, বাঘের ভয়। সে অনেক ঘটনা আছে। আর তখন আমাদের ক্যামেরার সঙ্গে, তখন তো ফিল্ম ক্যামেরার সঙ্গে গাড়ির 12 ভোল্টের বড় ব্যাটারি যেত আর লাইট যেত। গাড়ির 12 ভোল্টের ব্যাটারি, ওজন বুঝতে পারছেন, সেই ওজন কাঁধে নিয়ে, গাড়ি পুরো কাঁধে নিয়ে শুটিং করতে হতো। ওকে, একটা গাড়ির 12 ভোল্টের ব্যাটারি কাঁধে নিয়ে ওই ক্যামেরা নিয়ে শুটিং করতে হতো, লাইট নিয়ে। এইভাবে কেউ আজকালকার দিনে করবে না। এইভাবে শুটিং হয়েছে। ওর একটা ঘটনা আছে, আমি বলতে পারি। তোর টেনিদা সিরিজে রবিদা করেছিলেন, তোর ভাল্লুকের দরকার ছিল। টেনিদা সিরিজটা শুরু থেকে শেষ অবধি স্বপ্নর মতন এত সুন্দর পারফেক্টলি হয়েছিল, যেটা কোনোটাই আমরা ভাবিনি যে হবে, কিন্তু প্রত্যেকটা হয়েছিল। যেরকম অফকোর্স আমার যিনি, ওনাকে আমি বলি টেলিভিশনের আলটিমেট মেন্টর, দ্যাট ইজ বিভাস চক্রবর্তী। বিভাসদা আমাকে আমি সব পরামর্শ ওনার কাছ থেকে নিতাম। বিভাসদার জন্য আমরা জেলেও গিয়েছিলাম। তারপরে বিভাসদা বললেন টেনিদা করো না। তো আমি বললাম যে ওই চরিত্রটা, টেনিদা ভীষণ ভালোভাবে পড়া, আমি ওই চরিত্রটার অ্যাক্টর কে? তখন শ্যামল সেন যিনি ডাইরেক্ট করেছিলেন স্টেজে, বিভাসদার তো সবই চেনা নাটকের লোক। শ্যামল সেন এসে আমরা 3 জন কথা বলছি। শ্যামল সেন বললেন রবি ঘোষ কেমন হবে? একদমই তো টেনিদার মতো দেখতে নয়। আর উনি রাজি হচ্ছেন, অত নামি দামি। তখন তো রবিদা একদম ভীষণ টপ ইয়েতে। তো বিভাসদা বললেন কথা বলতে ক্ষতি কি? তো গিয়ে তারপর রবিদা ভীষণ খুশি হয়ে রাজি হয়ে গেলেন। গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, ইয়াক ইয়াক। অন্যমনস্ক চোর দেখেছিস কখন? অন্যমনস্ক চোর? তুমি একটা, ঠিক আছে যা, তুই সব প্যাক করবি, আমি বলবো না। যা, আমরা গল্প জানতাম, বলবো না। অন্যমনস্ক চোর হবে কেমন করে? তাহলে চুরি করবে কেমন করে? উদাস উদাস হয়ে কি আর চুরি করে যায়? যায়। হ্যাঁ, কি করে? যেমন এই অন্যমনস্ক হয়ে এই আটানা ঘুগনি খাবো। দিতে পারি একটা শর্তে। কি শর্ত বল? যদি গল্পটা বলো।
না দেখ মানে আমাকে শোন তাহলে বলছি। সো 6টা আমরা করেছিলাম শর্ট ফিল্ম, দশানন চরিত, অন্যমনস্ক চোর এটসেট্রা। তার মধ্যে একটা হচ্ছে কুর্তি মামার হাতের কাজ, যেটা হচ্ছে এক্ষুনি যেটা রানাদা বলছিল যে ভাল্লুকের ব্যাপার। ভাল্লুক এখন চাই, ভাল্লুক পাওয়া যাচ্ছে না। তখন আমি মার সঙ্গে যাচ্ছিলাম বড় মাসিমার বাড়ি বোধহয়, হঠাৎ দেখি ভাল্লুকওয়ালা প্রায় গাড়ি চাপা পড়ে লাফিয়ে নেবে, ভাল্লুকওয়ালাকে চেপে ধরে আসে, তোমার ভাল্লুক নিয়ে আসবে সানডেতে, তাহলে আমরা একটু শুটিং করব। সে ভাল্লুকওয়ালা মানে থারলি সাসপিশিয়াস, হ্যাঁ কি তাইসিন এই যে আগাম হচ্ছে 100 টাকা, তখন 100 টাকা লট অফ মানি। তো বললো 100 টাকা, তাইসিন ভাল্লুক নিয়ে এলে আরও 500। সো ঠিক অ্যাকচুয়ালি এলো সে। সেদিন আমার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা যাব নূরপুরে শুটিং করতে, কেন ওটা ডুয়ার্সের বাগান দেখানো হবে আর কি নূরপুরকে। সো চিটিং করে অফকোর্স আমার টেনিদা সিরিজের সব কটা ফিল্মে তপন গো ঠাকুরতা ছিলেন ওয়ান্ডারফুল ক্যামেরাম্যান, অ্যান্ড সন্দীপ সরকারকে মনে আছে। অ্যান্ড দেন আমরা গেছি ওখানে, সরি ভাল্লুকওয়ালা ভাল্লুক নিয়ে এসছে। আমাদের ট্যাক্সি বললো যে ভাল্লুক গাড়িতে উঠতে দেবো না। তাহলে কি করে হবে, শুটিংই তো তাহলে গন। তখন দৌড়ে গিয়ে একটা টেম্পো নিয়ে আসা হলো। টেম্পো বলে যে হ্যাঁ কিন্তু সঙ্গে কাউকে যেতে হবে, কে যাবে? তখন দেবাশিস গৌতম আমাদের খুব প্রিয় কলিগ, আমরা সবাই খুব পছন্দ করি। তো দেবাশিস গৌতমকে ডিউটি রুম থেকে টেনে আনা হলো যে এই তুমি যাবে ওদের সঙ্গে। দেবাশিস গৌতম আবার বেঁকে বসলো, বললো যে না আমাকে রোল না দিলে আমি যাবো না। সো তখন শ্যামল সেন বললেন হয়ে যাবে রোল হয়ে যাবে। আমি ওনার তো মাথা থেকে তখনই বেরোচ্ছে। তারপর সে ভাল্লুক নিয়ে দেবাশিস গৌতম আর আমরা সবাই পৌঁছলো। সেখানে তো শুটিং চলছে, বৃষ্টি আরম্ভ হলেই 3টে ছাতা আছে, একটা ক্যামেরা তপনদার মাথা ক্যামেরা, একটা হচ্ছে রবি ঘোষের মাথার ওপর, অন্যটা ভাল্লুকের ওপর, কেন লোম ভিজে গেলে তো কন্টিনিউটি ব্রেক হয়ে যাবে। আমরা সেইভাবে করছি শুটিং। তার মধ্যে থেকে দেবাশিস গৌতম বললো আমার রোলটা কি হলো, তখন শ্যামল সেন বললেন যে রাম ভরসার রোলটা তুমি করবে। রাম ভরসা আবার ভাল্লুকের সঙ্গে এটে আসতে হবে। তো দেবাশিস গৌতম বলছে আমার ফ্যামিলিকে জানানো হয়েছে যে আমি এটা করছি। তো আমরা সবাই বললাম যে না জানানো হয়নি, তো আমার কিচ্ছু হবে না। ভেরি ফর্চুনেটলি ভাল্লুক অ্যাটাক করেনি দেবাশিসকে, আর শুটিংটা কমপ্লিট হয়েছিল। আর রবিদা রোজ খাওয়াতেন আমাদের, যখনই শুটিং ডেজ 3 দিন 4 দিন রবিদা খাওয়াতেন। জানেন আমাদের তখন বোধহয় কত দিত রে, যাতে একটা কিছু আর কি 10 টাকা না হ্যাঁ, ওই আর কি খুব বাজে লাঞ্চের জন্য। হ্যাঁ 6 জন টিম মেম্বার 60 টাকা। সেখানে কিছু হয় না, রবিদা রোজ আমাদের খাওয়াতেন লাঞ্চের সময়। হ্যাঁ বুঝেছি মানে ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা ভীষণ ভালো মানুষ ছিলেন, ভীষণ সুইট মানুষ ছিলেন। আমার হঠাৎ মনে পড়ছে আমরা তো এখানে দূরদর্শনের জন্যই বসে আলোচনা করছি, কথাবার্তা বলছি। দূরদর্শনের জন্য আপনি একটা সিরিয়ালে একটা অভিনয় করেছেন। 6টা সিরিয়াল করেছিলাম টেনিদা। আমার ভীষণ ভালো লেগেছিল। এই কারণে আমি যে কোনো মিডিয়ামে গেলেই আমার মজা লাগে। এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাচ্ছি যখন, টিভিতে এসে কিন্তু আমি এরকম টিভির ঘরের মধ্যে বসে আমি একটু গুলিয়ে গেছি প্রথমে। তারপরে ফিল্ম আমার করা হয়েছে, কিন্তু আমি এটা তো একটু অন্যরকম। তো এখন যেটা বুঝতে পারি তখন আন্দাজে আমি জানি না এখন টিভিতে যে অন্যরকম বলছেন, এটাকে আরেকটু এক্সপ্লিসিট আমি বলছি আপনাকে যে তখন আমি আমার অভিনয় দেখে টিভির যারা ছিলেন প্রডিউসার বা কর্তা ব্যক্তির প্রত্যেকে ভীষণ ভালো বললেন, পাবলিকেরও ভীষণ ভালো লাগলো। তা আমি তো দেখলাম যে টিভি কিন্তু হচ্ছে বিটুইন স্টেজ অ্যান্ড ফিল্ম একটা মিডিয়াম, বুঝলেন। আমি ওখানে কিন্তু ঠিক ফিল্মিক্যালিও করিনি আবার থিয়েট্রিক্যালিও করিনি, একটা মাঝামাঝি পথ আন্দাজে করে নিয়েছিলাম, এবং সেটা কিন্তু লেগে গেল। এবং পরবর্তীকালে এখন আলোচনা করে দেখছি না এটা কারেক্ট সেই মিডিয়াম। আমি দুটো ছোট অন্য ঘটনা বলি দুজনেকে নিয়ে। একজনের নাম শান্তনু মজুমদার, আরেকজনের নাম অরবিন্দ আচার্য, দুজনেই সাউন্ড রেকর্ডিস্ট। তখন এমার্জেন্সির সময় আমাকে যেতে হচ্ছে দুর্গাপুর পাওয়ার প্ল্যান্টে। শান্তনু ওখানে পৌঁছে গিয়ে বলল শোন আমি না মাইক্রোফোনটা ফেলে এসছি,
তো মাইক্রোফোনই আনিনি। হ্যাঁ, তো মাইক্রোফোনের যে কানেক্টার, এক্সএলআর কানেক্টার, ও হাতের মধ্যে এরকম করে ধরে এক্সএলআরটা, ও আর বিমান সিনহা ছিল ক্যামেরাম্যান। বিমান সিনহা মানে মুখটা একটু ইয়ে ছিল, ওকে একটু গালাগালি দিল, দিয়ে আমি বিমানদাকে বললাম তুমি শুরু করি, প্যান করে লং শট এটা ওটা সেটা দেখাবে, আমি যে হয় কথা বলবো, তারপরে আমি ম্যানেজ করবো। সো এক্সএলআর কানেক্টার ধরে আমরা সব ইন্টারভিউ করলাম, ক্যামেরা ঘুরে গেছে অন্যদিকে, এদিকে দেখাচ্ছে। আমি দুর্গাপুর থেকে ফিরে এসে ভদ্রলোককে ফোন করে বললাম বড্ড নয়েজ ছিল, আপনাকে কলকাতায় আসতে হবে আরেকবার রেকর্ডিংটা করার জন্য। তো ওই ছবি এবং ওই করে তারপর প্রোগ্রামটা টেলিকাস্ট হলো। অরবিন্দ আচার্যর আরও একটা সাংঘাতিক ঘটনা, সেটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর এসেছেন মার্বেল প্যালেসে, সারা রাত বাজাবেন। তখন বম্বে থেকে একজন ক্যামেরাম্যান এসেছিলেন VM কুন্টে বলে। তো কুন্টে হচ্ছে মেইন ক্যামেরাম্যান, NPR চালাবে। NPR মানে হচ্ছে নয়েজলেস প্রফেশনাল রিফ্লেক্স, 400 ফিট করে চলতে পারে একেবারে। আর আমি হচ্ছি কি বলবো, মিস্টার গার্গ হচ্ছে প্রডিউসার, আর আমি হচ্ছে তার প্রধান চামচা, এবং আমার সঙ্গে ক্যামেরাম্যান হচ্ছে বিমান সিনহা। আমার হাতে একটা ACL ক্যামেরা আছে, মানে 100 ফিট করে রোল চলে। তো আমরা অনেক কিছু তুলেছি, তুলে ফেলে সারা রাত আমরা ফিরেছি প্রায় সকাল 7টার সময়। 7টার সময় ফিরে সব রেখে টেকে আমি আমার বাড়ি চলে গিয়ে স্নান টান করে খেয়ে 11টায় অফিসে এসেছি। মিস্টার গার্গ বললেন ইয়ে টেপ লেলো, সাউন্ড ট্রান্সফার করবো। তা আমি এসেছি সাউন্ড ট্রান্সফার করতে। 7টা টেপ, 5 ইঞ্চি 1/4 ইঞ্চ, 7টা টেপ। প্রথমটা চালাচ্ছি, কিছু সাউন্ডই পাচ্ছি না। পরেরটা চালাচ্ছি, কোনো সাউন্ডই পাচ্ছি না, সাউন্ড কোথায় গেল। থার্ডটা চালাচ্ছি, কোনো সাউন্ড নেই। করতে 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 7 নম্বর টেপের নিচে লিখলাম, লেখা রয়েছে একটা কাগজে, রেকর্ডেড সাউন্ড অফ সাইলেন্স। এই হচ্ছে অরবিন্দ আচার্যর। এখন প্রোগ্রামটা তো করতে হবে, কি করলাম, রাসবেরি মোড়ে মেলোডি বলে একটা দোকান আছে। লাকিলি আই হ্যাড নোটেড কি রাগ উনি বাজিয়েছেন, সেই রাগের একটা LP রেকর্ড কিনে আনলাম। সেই LP থেকে ট্রান্সফার হলো, এবং ওনাকে যতক্ষণ না দেখানো হচ্ছে তার পেছন থেকে, সাইড থেকে এদিক ওদিক করে, কাটঅফে শটের উপর করে, পুরো কেউ বুঝতে পারলো না, এবং সেই অবস্থায় টেলিকাস্ট হয়ে গেল প্রোগ্রামটা, কেউ ধরতেও পারলো না। এখন এই ধরনের তখন নানান রকম জিনিস করতে হয়েছে। এবং অরবিন্দ আচার্য আরেকটা ঘটনা হচ্ছে, জ্যোতিবাবু চিফ মিনিস্টার হয়েছেন। চিফ মিনিস্টার হওয়ার পরে আমি তখন নিউজে, তো আমি বিমান সিনহা আর অরবিন্দ আচার্য আমরা গেছি রাইটার্স বিল্ডিংয়ে জ্যোতিবাবুকে ইন্টারভিউ করব। তা আমি জ্যোতিবাবুকে ইন্টারভিউ করেছি, জ্যোতিবাবুর ইন্টারভিউ হয়ে গেছে। জ্যোতিবাবুর ইন্টারভিউ হওয়ার পরে এবার প্যাক আপ বলেছি, এমন করে হাতের মধ্যে কেবলটা জড়িয়ে জ্যোতিকে বললো ধরুন তো। জ্যোতিবাবু কেবল ধরে দাঁড়িয়ে রয়েছেন, নোংরা কেবল ধরে জ্যোতিবাবু দাঁড়িয়ে রয়েছেন। উনি অরবিন্দ আচার্য কোনো ভুরুক্ষেপ নেই, আস্তে আস্তে সব গোছাচ্ছে, আর বিমান সেনে ফিসফিস করে, ওর ফিসফিসটা প্রায় সবাই শুনতে পারতো, ওই অকথ্য গালাগালি দিয়ে যাচ্ছে, ও কান দিয়ে শুনে বাক করে দিচ্ছে। তো জ্যোতিবাবু তো কেবল ধরে দাঁড়িয়ে রয়েছেন এরকম করে পুরো। তারপর নিচে আসার পরে বিমান সেনে অ্যাজ ইউজুয়াল মিষ্টি মিষ্টি কথা বললো অরবিন্দ আচার্যকে। অরবিন্দ বললো আমরা কাজ করতে এসে উনিও কাজ করছেন, কি হয়েছে তাতে। এই হচ্ছে অরবিন্দ আচার্য, হ্যাঁ, কোনো ভুরুক্ষেপ নেই। তো যাই হোক, সেই সব দিন তো এখন গেছে, অনেক আজকে 50 বছর গড়িয়ে গেল। হ্যাঁ, ভাবাই যায় না, ভাবা যায় কেন, গড়িয়ে তো গেছে। আর যারা নতুন আমাদের এসেছেন, দূরদর্শনে এসেছেন, যারা নট সো নতুন আছেন এখনো, তাদের তো সবার, আমাদের ফার্স্ট ব্যাচ সবার যারা বেঁচে আছেন এবং যারা উপরে, সবার কাছ থেকে অনেক শুভেচ্ছা। ভালো করুন, মানে আমরা সবাই সেটা সবসময় চাইবো, তাই না? আমি আরো চাইবো যে 50th এর পর থেকে সেই টিম স্পিরিটটা আবার ফিরে আসুক, সবাই একসঙ্গে কাজ করুক,
এবং যারা ক্যামেরার পেছনে আজকে দাঁড়িয়ে রয়েছেন তাদের বলি একটা ঘটনা, কি ধরনের রিস্ক নিয়ে কাজ করেছে। আমাদের সঙ্গে পান্না বলেছিল, মানে সাক্ষ্য সিংহ ধর ক্যামেরাম্যান, আমি ডকুমেন্টারি করছি প্যারাট্রুপার্সে, একটা ক্যারিবু এয়ারক্রাফটের সঙ্গে ওকে ফুল হার্নেস করে পড়া করিয়েছি, সেই হার্নেস খুলে গেল, মিড এয়ারে ক্যামেরা নিয়ে ঝুলছে ফ্লাইং অবস্থায়, তাকে আমরা টেনে তুললাম ভেতরে, হাওয়ায় দুলছে। আমি একটা ক্যাভেলরির উপর প্রোগ্রাম করতে গেছি, সেখানে বলছি তুই মাটিতে শুবি, তোর ওপর দিয়ে একটা ট্যাঙ্ক যাবে, ওটা কাগজে লিখলো দিস ম্যান ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, বলে একটা ইট চাপা দিয়ে আবার শুয়ে পড়লো ক্যামেরার মধ্যে। এই ধরনের এই টিম স্পিরিটটা তখন ছিল। আমি আশা করবো আজকে 50 বছর পরে দূরদর্শন যেন দূরদর্শনের জায়গায় থাকে, মাথা উঁচু করে থাকে, সবাই যেন তাকে ঈর্ষা করে। থ্যাংক ইউ। বাংলা টেলিভিশনের প্রথম রঙিন ছবি রেকর্ড করেন সেই শুরুর দিনে থাকা ক্যামেরাম্যান সাক্ষ্য সিংহ ধর। নানান রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনলাম আমরা। আমি সাক্ষ্য সিংহ 1975-এর মে মাসে কলকাতায় ট্রান্সফার হয়ে এলাম, ইনাগুরেশনের 3-4 মাস আগে। এসে আমরা প্রথমে তো রাধা ফিল্ম স্টুডিওতে শুরু হলো কাজ বলতে রেকর্ডিং, ট্রান্সমিশন শুরু হওয়ার আগে কিছু প্রোগ্রাম রেকর্ড করে রেডি করে রাখতে হয়, সেগুলো করা হলো। তারপর তো আস্তে আস্তে 9th আগস্ট এলো। 9th আগস্টের ইনাগুরেশনের দিনে স্টুডিওতে বিশাল সেট, রাধা ফিল্ম স্টুডিও তখন আমাদের দূরদর্শন কেন্দ্র, তখনকার দিনে বলতো কলকাতা টিভি সেন্টার। সেখানে তো ডিগনিটারিজদের মধ্যে অনেকেই আমাদের তখনকার মিনিস্টার ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ছিলেন বিদ্যাচরণ শুকুল, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ধরমবীর সিনহা, সুব্রত মুখার্জিও ছিলেন ইনাগুরেশনের দিনে। রুমা গুহ ঠাকুরতার একটা প্রোগ্রাম দিয়ে শুরু হয়েছিল। ফার্স্ট অ্যানাউন্সমেন্ট শর্মিষ্ঠা দাশগুপ্ত করেছিলেন, সেটা আমার ক্যামেরাতে অন এয়ার হয়েছিল। আই এম প্রাউড অফ ইট। এর মধ্যে আমরা অনেকগুলো প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ডকুমেন্টারিজ, শর্ট ফিল্মস, এগুলো তৈরি করেছি। একটা ছবি আমি করেছিলাম যেটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, সেটা দূরদর্শন ন্যাশনাল অ্যাওয়ার্ড বলতে তখনকার দিনে জে.এন. গৌড় অ্যাওয়ার্ড। সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি কলকাতায় প্রথম হয়েছিল, সেই ছবিটা ডকুমেন্টেশন হয়েছিল, আমি করেছিলাম সেটা। তারপরে কলকাতা টিভির প্রথম কালার ছবি মধুবনী, সেটা আমরা মধুবনীতে গিয়ে করেছিলাম। সে এক হ্যাজার্ড, লাইট নেই, কিছু নেই, পেট্রোমাক্স জ্বালিয়ে শুটিং হয়েছে। সেটা ফার্স্ট কালার ফিল্ম। বম্বেতে আমরা, তখন আমাদের প্রসেসিং ল্যাব ছিল না, বম্বেতে গিয়ে প্রসেস করে প্রিন্ট আউট বার করে এসে এখানে অভিজিৎ দাশগুপ্ত ছিলেন প্রডিউসার, উনি দেখেছেন পুরো প্রোগ্রামটাকে তৈরি করে, সেটাও বিএফজেআই অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপরে তো কালে অনেক ছবি করেছি। ইন্ডিয়ান এয়ারফোর্সের প্যারাট্রুপারের উপরে একটা করেছি, সে এক অভিজ্ঞতা। ছবি তুলতে গিয়ে ক্যানোপিটা ভেঙেই গেল, বাইরে ঝুড়ে পড়লাম, সে কোনো রকমে ওরা ধরে টরে আটকালো, সেই করে আমরা ওইটা করেছিলাম। আবার একবার ট্যাঙ্ক ডিভিশনের উপরে একটা ছবি করা হলো কাঁচরাপাড়াতে, সেটাও অভিজিৎ দাশগুপ্তই ছিলেন। উনি আমাকে হঠাৎ বললেন যে ট্যাঙ্কের নিচ থেকে একটা শট নিতে হবে। আমি বললাম নিচ থেকে শট নেব কী করে একটা প্লেন জায়গায়? আমি বললাম ঠিক আছে, দেখি, চেষ্টা করে দেখব। যারা ট্যাঙ্ক চালাচ্ছিল তারা বললো সোইয়ে মত, সো যাইয়ে, একদম
সেটা করতে গিয়ে হঠাৎ খেয়াল হলো, আরে আমি ট্যাঙ্ক যদি বাই চান্স ভুল করে আমার উপর দিয়ে যায় তাহলে তো আমি শেষ, ক্যামেরাও শেষ, আমিও শেষ। আমি একটা কাগজ নিয়ে সঙ্গে সঙ্গে লিখলাম যে আমি মরে গেলে দায়ী অভিজিৎ দাশগুপ্ত থাকবে। বললো এটা কি? বললো এইটাই হবে, এই ছবি করতে গেলে এটা করতে হবে। তো ওই ছবিটা ওইভাবেই নেওয়া হয়েছিল, খুব ভালো পরে, খুব সুন্দর শট হয়েছিল। আমি জানি না সেগুলো এখন আছে কি না। 1975-এ 9th আগস্ট শুরু হয়েছিল, দেখতে দেখতে 50 বছর, 2025 সাল 9th আগস্ট এসে গেল। 50 বছরের শুভেচ্ছা সমস্ত দর্শক এবং আমাদের পুরনো কলিগদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। 9ই আগস্ট 1975-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্টুডিওর ফ্লোর ছিল একটু অন্যরকম। ফ্লোরে সেদিন শিল্পী, কলাকুশলীরা তো ছিলেনই, ছিলেন আমন্ত্রিত অতিথিরা সহ রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রীরাও। এহেন স্টুডিও ফ্লোর সামলানোর দায়িত্বে ছিলেন ফ্লোর ম্যানেজার ধ্রুব মিত্র। আজ থেকে 50 বছর আগে 9ই আগস্ট 1975 সালে কলকাতার বুকে এক নতুন অতিথি এলো, কলকাতা দূরদর্শন। তখন দূরদর্শনের ব্যাপারে কেউ কিছু জানতো না। এই 24 ইঞ্চির যে অ্যানালগ ছবি, সেই ছবি তার আগে কলকাতায় কখনো কেউ দেখেনি। আমরা এসে শুরু করলাম। পুনা থেকে যখন ফার্স্ট ব্যাচের ট্রেনিং নিয়ে বেরোলাম তখন জেনেছিলাম যে দূরদর্শনের এক রাক্ষসে ক্ষুদে। সেই খিদে মেটাতে গিয়ে প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর ঘাম রক্ত ঝরাতে হয় দূরদর্শনের কর্মীদের। এবং দূরদর্শন হচ্ছে একটা টিম ওয়ার্ক, যেখানে সবাই মিলে কাজ করতে হয়। তাই আমাদের ট্রেনিংয়ের সময় ফ্লোর ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে ফ্লোর অ্যাসিস্ট্যান্টের কাজ, লাইট করা, সেট করা, তারপরে ক্যামেরা চালানো, প্রোডাকশান করা, সব কিছুই আমাদের শেখানো হয়েছিল। এবং সেখান থেকে বেরিয়ে এসে, যার জন্যে আমরা ওই নড়বড়ে কিছু পুরনো যন্ত্রপাতি নিয়ে যখন কলকাতা দূরদর্শনে কাজ শুরু করলাম, তখন ইম্প্রোভাইজেশনের মধ্যে দিয়ে আমরা কাজ করে গেছি। বিরাট বিরাট অনুষ্ঠান হয়েছে তখন। আমরা দেখেছি উদয় শঙ্করের অনুষ্ঠান, সত্যজিৎ রায়ের অনুষ্ঠান, সংযুক্তা পানিগ্রাহীর অনুষ্ঠান এবং মাদার টেরেসা। কে আসেননি কলকাতা দূরদর্শনে? ভাবতে অবাক লাগে। এই সব বিরাট মানুষদের আমরা দেখেছি। আমাদের আগে যদিও বম্বে আর দিল্লি শুরু হয়েছিল, কিন্তু তাদের একটা অনুষ্ঠান করবার জন্যে লোক খুঁজে বেড়াতে হতো। আমাদের সৌভাগ্য যে কলকাতাতে যখন আমরা দূরদর্শন অনুষ্ঠান করি তখন এই চার দেয়ালের বাইরে যাবার কোনো দরকার হয় না। কলকাতা দূরদর্শনের ট্রান্সমিশন শুরু হয়েছিল যখন মাত্র 2 ঘন্টার ট্রান্সমিশন হতো, এবং সেই 2 ঘন্টা 85 কিলোমিটারের মতন, 85 কিলোমিটারের মতন সঞ্চার হতো, দেখা যেত, সম্প্রচার হতো। তো কলকাতা দূরদর্শনের দর্শক আমাদের তৈরি করতে হয়েছে। তার কারণ, যে দর্শকরা সিনেমা দেখতেন, যে দর্শকরা থিয়েটার দেখতেন এবং যাত্রা দেখতেন বা রেডিও শুনতেন, তারা ঘরের মধ্যেই পেয়ে গেলেন তাদের সমস্ত দেখার এবং শোনার খোরাক। তার জন্যে আমাদের প্রতিনিয়ত নানান ধরনের অনুষ্ঠান করা হতো। যেরকম ফুটবল ম্যাচ ঘরের মধ্যে পৌঁছে গেল, ক্রিকেট ঘরের মধ্যে পৌঁছে গেল। দূরদর্শনের অনুষ্ঠান যারা দেখেন তারা ঠিক বুঝতে পারেন না যে এই যে পর্দার পেছনে যারা কাজ করেন তাদের কি অক্লান্তভাবে পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমের মধ্যেও কিন্তু একটা আনন্দ রয়েছে। আমরা যারা দূরদর্শনে প্রথমে কাজ করতে এসেছিলাম, আমরা একটা পরিবারের মতন ছিলাম। সকলে মিলেই কিন্তু ঝাঁপিয়ে পড়তাম একটা অনুষ্ঠান করতে।
এখনও যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা সেই ধারাই বয়ে চলেছেন। এবং দূরদর্শন তো থিয়েটার নয়, যাত্রাও নয়, সিনেমাও নয়, একবারে ঘরে পৌঁছে যায়। সিনেমায়, যাত্রায় যেতে গেলে দর্শককে যেতে হয় তাদের কাছে, কিন্তু দূরদর্শন পৌঁছয় তার নিজের কাছে, ঘরের কাছে। তাই দূরদর্শন অনেক আপন। এই এক এক করে 50 বছর কি করে পেরিয়ে এলো দূরদর্শন, ভাবলে আজও অবাক লাগে। যখন প্রথম দূরদর্শন আমরা শুরু করেছিলাম তখন ভাবিনি যে তার রূপ কি হবে, তার মেজাজ কি থাকবে, কিন্তু দর্শক তাকে আপন করে নিয়েছেন। এবং আমাদের দূরদর্শনের একটা সবচাইতে সুবিধে এবং অসুবিধে হচ্ছে যে আমরা সরকারি প্রতিষ্ঠান, আমাদের অনেক কিছু বাধা, অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সেই জন্যে আমাদের অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা, বাধাও পড়ে, অনেক সময় সুযোগ সুবিধাও পাওয়া যায়। আজ দূরদর্শনের 50 বছর হলো। যারা দূরদর্শনের কর্মী, যারা দর্শক, যারা শুভানুধ্যায়ী, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার। দূরদর্শনের প্রথম বাংলা ভাষায় সংবাদ পাঠ করেছিলেন যিনি, শোনালেন তাঁর স্মৃতিকথা। নমস্কার। বিশেষ বিশেষ খবর হলো, আসলে মনে পড়ে গেল আমার পিছনেই এই ছবিটি দেখে। কতদিন ঠিক এই জায়গাতেই বসে খবর পড়েছি। 1975 সালের 9ই আগস্ট, তখন অবশ্য ছিল রাধা স্টুডিও, তারপরে তো চলে এলাম এই ভবনে। অজস্র স্মৃতি একটার পর একটা উঠে আসছে। স্মৃতি ভারাতুর হতেই হয়। একেবারে প্রথম দিনকার কথা মনে পড়ে যাবে। আমি পিছিয়ে যাব সেই রাধা স্টুডিওতেই, যখন সুন্দর করে সাজানো হয়েছে বহু প্রাচীন সেই স্টুডিওটি। প্রথমেই যেটা মনে আসবে সেটা হচ্ছে দূরদর্শন কথাটি তখন চালু ছিল না, তখন ছিল কলকাতা টেলিভিশন। আর এই কলকাতা টেলিভিশনের প্রথম অফিস বলতে সত্যিকারের আমাদের আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স। কেননা কোনো রকম পরিকাঠামো তো তখন তৈরি হয়নি। আমরাও যারা এসেছিলাম সব আকাশবাণী থেকেই এসেছিলাম একেবারে প্রথম দিকে। আমি প্রথম দিনের সংবাদ পড়েছিলাম, তারপরের দিন আমাদেরই আকাশবাণীর সৌমেন চৌধুরী, তৃতীয় দিন পড়েছিলেন ছন্দা সেন। বলতে গিয়ে মনে পড়ে গেল কদিন আগেই তাকে আমরা হারিয়েছি। অত্যন্ত জনপ্রিয় সংবাদ পাঠিকা ছিলেন। তারপরে আরেকজন চলে গেছেন, দেবরাজ রায়। এদের সাহচর্য, এদের বন্ধুত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। যাই হোক, কালের প্রবাহে সবাইকে একদিন যেতে হয়। দূরদর্শন দেখতে দেখতে পেরিয়ে এলো 50টা বছর। আমি প্রথম দিনের থেকে ওই প্রথম যুগের কথায় একটু ফিরে যাই। আকাশবাণী ভবনের দোতলায়, যতদূর মনে পড়ছে, একটা ঘরে এই দূরদর্শন সংক্রান্ত যাবতীয় আলোচনা, ব্যবস্থাপনা ইত্যাদি প্রথম দিকে হতো। সংবাদদাতা বলতে এখানকার কেউ ছিলেন না। আমাদের আকাশবাণীর প্রত্যেকটা জেলায় একজন করে সংবাদদাতা থাকতেন। তাদের পাঠানো খবর আর আকাশবাণী কলকাতা কেন্দ্রের যেসব সাংবাদিক মহাকরণ, তারপর লালবাজার কিংবা বিধানসভা ভবন, এইসব জায়গা থেকে সংবাদ নিয়ে আসতেন। সেগুলি আমরা বেশিরভাগটাই ওখান থেকে ফোনে জানিয়ে দিতাম। আমি যেহেতু আকাশবাণীতে 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যোগ দিই,
তথ্য সম্প্রচার মন্ত্রণালয়েরই আরেকটি অফিস বা ডাইরেক্টরেট তো এই দূরদর্শন। তাই কর্তা ব্যক্তিরা তখন আমাকে পাঠিয়েছিলেন এখানে খবর পড়তে। আমার কোনো ইন্টারভিউ হয়নি। তখনকার রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, আমাদের আকাশবাণীর বার্তা সম্পাদক দীপেশ চন্দ্র ভৌমিক এবং তখনকার দূরদর্শনের অধিকর্তা মীরা মজুমদার, এরা একদিন আকাশবাণী ভবনে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে নির্দেশ দেন প্রথম দিনের খবর পড়ার জন্যে। সেই মতো ব্যবস্থা হয়। আমাদের বার্তা সম্পাদক ডিউটি অ্যাডজাস্ট করে দেন। প্রথম দিকে এমনও হয়েছে সপ্তাহে ৩-৪ দিন খবর পড়তে হয়েছে আমাকে। আবার সন্ধ্যের খবর সেইটা সেরে দৌড়তে হয়েছে অনেক সময় আকাশবাণী ভবনে রাত 10টার খবর পড়ার জন্যে। এ তো গেল আসা যাওয়া। খবর পড়তে গিয়ে আমরা যারা রেডিওর, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার যে প্রথম সমস্যাটা হয়েছিল এই দূরদর্শনে খবর পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে রেডিওতে আমরা খবর বলি বা পড়ি কাগজ দেখে, আমাদের কেউ দেখতে পায় না। সুতরাং স্বাধীনতাটা অনেকখানি। আমার শারীরিক কোনো সমস্যা হলে, কাশি এলে আমি ফেডার অফ করে দিয়ে সেগুলো সামাল দিতে পারছি। এই দূরদর্শনে কিন্তু তার কোনো সুযোগ নেই। এই যে ক্যামেরা, তার পাশেই ফ্লোর ম্যানেজার, তার নির্দেশ মতো আমাকে চলতে হবে। তিনি নির্দেশ দিচ্ছেন কোনখানে আমি একটু দ্রুত গতিতে যাব, কোনখানে লয় পড়ার লয়টা কমাবো। এই কারণে যে ওখানে শুধুই শব্দের প্রাধান্য, আর দূরদর্শনে ছবির প্রাধান্য বলাই ভালো। ছবির সঙ্গে তাল মিলিয়ে কিছু কথা, দুটোতে মিলিয়ে চলা, এই যে সিঙ্ক করার ব্যাপারটা, এটা আমার কাছে অন্তত প্রথমে খুব কঠিন মনে হয়েছিল। কারণ এতকাল ধরে নিউজ পড়েই গেছি নিজের মতো করে, কিন্তু এখানে এসে মনে হলো আমি অনেকটা পরাধীন। ফ্লোর ম্যানেজার যা বলবেন আমাকে সেই অনুযায়ী চলতে হয়। আর একেবারে প্রথম দিকে এডিটিং টেবিলে গিয়ে ওই কতখানি খবর আছে, এই কতখানি ছবি আছে একটা খবরের, আমাদের দেখানোর কোনো সুযোগ ছিল না। আমাদের প্রথাগত কোনো রকম প্রশিক্ষণ ছিল না। দূরদর্শন কেন্দ্রের যেদিন প্রথম আমি খবর পড়তে আসি, তার 2 দিন মাত্র আগে একবার এসে দেখেছিলাম স্টুডিওতে বসে কেমন করে খবর পড়তে হবে, আর ফ্লোর ম্যানেজার শিখিয়েছিলেন ওই অঙ্গুলি নির্দেশ বা হাত দেখানো ইত্যাদি। এছাড়া প্রথাগত কোনো প্রশিক্ষণ আমাদের ছিল না। পরে পরে শিখতে হয়েছে। এইরকম একটা মাধ্যমে কাজ করার কতগুলো সুবিধেও আছে। সেটা হচ্ছে প্রথম এবং প্রধান সুবিধে হচ্ছে জনপ্রিয় হওয়া। আমরা যখন এসেছি তখন তো অন্য কোনো চ্যানেল নেই, একমাত্র এই দূরদর্শন। যার ফলে, এবং মাত্রই কয়েকজন, তখন সীমিত সংখ্যক সংবাদ পাঠক পাঠিকা বা ঘোষক ঘোষিকা, খুবই সীমিত। এরা রাতারাতি আমরা সবাই মানুষের কাছে পরিচিত হয়ে গেলাম। অনেকে জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনি কি সেই আকাশবাণীর অমুক? আমি বলতাম হ্যাঁ। ওরা ওখানে দেখতে পেতেন না, এখানে সবাইকে দেখা যায়। সে জনপ্রিয়তাটা এমনই ছিল, আমাদের অনেকে সময় বিশেষে বাস ছেড়ে ট্যাক্সি করে যেতে হতো। এক একজন সব ফিল্ম স্টারের মতো হয়ে গেলাম। এই একটা সুবিধে তখন ছিল, মানে যদি জনপ্রিয় তার কথা বলেন। আর একটা ব্যাপার হচ্ছে, ছবি দেখতে মানুষ বেশি আগ্রহী। একটা ছবি শব্দের চেয়ে অনেক বেশি কথা বলে। প্রকাশের ক্ষেত্রে, সংবাদটা বোঝানোর ক্ষেত্রে
দূরদর্শন কোনো সন্দেহ নেই অচিরেই ভীষণ জনপ্রিয় হয়ে উঠল বোধহয় এই কারণেই। আর যেটা মনে হয় সেটা হচ্ছে তৈরি হওয়া। একজন সংবাদ পাঠক বা পাঠিকা কিভাবে তৈরি হবেন, প্রথম দিকে আমরা যারা আকাশবাণী থেকে এসেছি তাদের, আমি সংবাদের কথাই বলছি শুধু, সংবাদ পাঠের ধরন ধারণ আমাদের পূর্বসূরীরা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আমরা তো প্রায় মহাপুরুষদের সংস্পর্শে এসেছি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার, এদের অবসর জীবন প্রায় চলে আসছে এরকম সময় আমি ঢুকেছি, বা কেউ সদ্য অবসর নিয়েছেন কিন্তু তখনও আসেন। এরা যদিও সংবাদ বিভাগের কেউ ছিলেন না, কিন্তু আমাদের সংবাদ বিভাগে যারা ছিলেন, যেমন একদম প্রথম দিকে খুব ছোটবেলা থেকে যার গলা শুনেছি তিনি ছিলেন বিজন বোস, দিল্লি থেকে পড়তেন। পরবর্তীকালে নীলিমা সান্যাল, তারপরে আমার পূর্বসূরি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, যিনি এখানেও দূরদর্শনে খবর পড়েছেন। তো এই যে বনেদটা তৈরি হয়ে গিয়েছিল আকাশবাণীতে, আকাশবাণী তো অনেক পুরনো, সেই বনেদটাই এইখানে চালু করা হলো, সেখান থেকে শিক্ষা নিয়েই। যার ফলে আমার নিজের ধারণা এখনো পর্যন্ত এখানে যে এই দূরদর্শনে যেভাবে সংবাদ পড়া হয় সেটা আকাশবাণীর অনুসৃত নীতি অনুসরণ করেই, আকাশবাণী থেকেই অনুসরণ করা আমার ধারণা। তাতে একটা বোধহয় সুবিধে হয় এই যে খুব দ্রুত লয়ে পড়া হয় না, সেটা অবশ্য ছবির কারণেও। খুব দ্রুত লয়ে পড়ার অসুবিধেটা হচ্ছে এই, বয়স্ক মানুষ যারা বিশেষ করে, তারা অনেকেই বলেন বাবা এই কি পড়লো, মাথার উপর দিয়ে সব উড়িয়ে যায়। তার শ্রবণ শক্তি হয়তো কিছুটা কমেছে, স্পষ্ট উচ্চারণ না থাকলে শব্দগুলোকে ভালো করে বোঝানো যায় না। তাই এইসব উচ্চারণ বিধি কেমন করে করতে হবে এগুলো আকাশবাণী আমাদের শিখিয়েছে, আমাদের পূর্বসূরীরা। দূরদর্শনে তারই ছায়া দেখেছি আমরা। আমাদেরই আকাশবাণী থেকে প্রথম বেশ কিছু কর্মী, এমনকি বার্তা সম্পাদকও এখানে এসে তালিম দিয়েছেন, কাজ করেছেন, শিখিয়েছেন। আজ দূরদর্শনের অর্ধ শতাব্দীর জন্মদিনের দ্বার প্রান্তে এসেছি। সবাইকে শুভেচ্ছা জানাই। এতদিনের একটা গৌরবান্বিত প্রতিষ্ঠান, সেখানে খবর পড়ার সৌভাগ্য আমার হয়েছে। এই ভাগ্যটুকু আপনাদের সবার সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। দুঃখবহ দিনগুলোর কথাও মনে পড়ে। একটি দিন তো আমি কোনোদিনই ভুলব না। তখন আমি থাকি মাজলনিতে। এখানকারই আমার সহকর্মী কালী, সে হঠাৎ বাড়িতে গিয়ে ডোরবেল বাজিয়েছে। কি ব্যাপার কালী এই সময়? বলে আপনাকে এক্ষুনি যেতে হবে। এখন কেন? সে ফিসফিস করে বললে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলি করেছে। অফিস থেকে বলল আপনি এক্ষুনি চলে আসুন। সঙ্গে সঙ্গে কোনো রকমের জামাটা গলিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে দেখলাম সব টায়ার টায়ার জ্বলছে রানীকুটির কাছে, এখানে ওখানে। কোনো রকমে অফিসে ঢুকলাম, রাধা ফিল্ম স্টুডিও। তখন গেটটা ঢুকিয়ে আমার সহকর্মীরা আমাকে ভেতরে নিয়ে চলে গেলেন। কোনো রকম মেকআপ নেই, একদম সোজা বসিয়ে দিলেন এই ক্যামেরার সামনে। কি খবর আসবে আমি জানি না, আমি চোখেও দেখিনি কি লেখা হয়েছে না হয়েছে। পড়তে হলো আমাকে। পড়ার পর নিজের সচেতনভাবে করিনি, কিন্তু অনেকেই বললেন, আমার মাথা বোধহয় একটু নত হয়েছিল। তখনও কিন্তু ইন্দিরা গান্ধীর প্রয়াণের সংবাদ আমাদের কাছে আসেনি। উনি হাসপাতালে
জমে মানুষের লড়াই চলছে, এই খবরটি শুধু আমাদের কাছে ছিল। কিন্তু আমার এই খবর পড়া দেখে হয়তো অনেকে ভেবে নিয়েছিলেন যে উনি প্রয়াত হয়েছেন। এরকম কিছু কিছু ঘটনা মনে পড়ে। রাজীব গান্ধী মারা গেছেন আততায়ীর হাতে, সে খবর আমাকে পড়তে হয়েছে। আজও যখন এই দূরদর্শন কেন্দ্রে ঢোকার মুখে, স্টুডিওতে আসার মুখে ডান দিকে রাজীব গান্ধীর ছবি দেখলাম, মনে পড়ে গেল ঠিক এইখান দিয়ে বেরিয়েই উনি খোলা জিপটায় উঠেছিলেন যেদিন এই দূরদর্শন কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন হয়, উনিও উদ্বোধন করেছিলেন। এইসব কত সুখ দুঃখের স্মৃতি একের পর এক উঠে উঠে আসে। স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে, অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা। সে ভুলি ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। পায়ে পায়ে 50টা বছর পেরিয়ে আজ ডিডি বাংলা একটি পরিচিত নাম। খবর থেকে শিল্পকলা, কৃষি থেকে আধুনিক ভারতের মহাকাশ গবেষণা, ডিডি বাংলা সব কিছুকেই আপন করে নিয়েছে। সময়ের সাথে দর্শকের চাহিদা পাল্টেছে, সেই মতো করে ডিডি বাংলাও পাল্টে নিয়েছে নিজেকে। নিজের ঐতিহ্যের সাথে সমতা বজায় রাখতে গিয়ে সেই বদল হয়তো ঘটেছে একটু ধীরে, সন্তর্পণে। বাজারের চাহিদা উপেক্ষা করে সে চেষ্টা করে গিয়েছে সত্যের পথে চলতে। যা সুন্দর তাকে তুলে ধরতে সমাজের উন্নতিকল্পে। তার এই প্রচেষ্টা বর্তমানের নিরিখে হয়তো একটু সেকেলে, কিন্তু বর্তমান সময়ের এই ডিজিটাল যুগের প্রতিনিয়ত বদলাতে থাকা অভিঘাতের মাঝে দাঁড়িয়েও সাধারণত আত্মবিস্মৃত বলে অভিযুক্ত বাঙালির নিজের শিকড়ের সন্ধানে ফেরার শেষ ঠিকানা এখনো সেই ডিডি বাংলাই।